৭১ নিয়ে পাকিস্তান ক্ষমা চাইলে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন সহজ হবে, তা না হলে সম্পর্ক আটকে রাখার কোনো মানে নেই বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও জানান, সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি থাকবে না অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আন্তর্জাতিক সব ফোরামকে জানানো হয়েছে। ৬টি কমিশনের সংস্কার সুপারিশ আসার পরেই স্পষ্ট পরিকল্পনা করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। উপদেষ্টা আরও জানান, নভেম্বরে থাইল্যান্ডে সম্ভাব্য বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে। তারা যদি আসলেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছরে হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্র কিন্তু খারাপ করা হয়েছে। সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার 2 স্বজনের সহযোগিতায় মাত্র 4 মাসে 12,000 ভরি স্বর্ণ লোপাট, এমন দাবি ব্যাংকটির বর্তমান কর্মকর্তাদের। তারা জানান, রাজনৈতিক প্রভাবে দুদকের মামলার চার্জশিট থেকে নিজের নাম সরান তিনি। তার বিরুদ্ধে ব্যাপক নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ। 2009 সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি। পরে ব্যাংকের ভল্টের দায়িত্ব দেন তার ভাগ্নে ক্যাশ অফিসার নূর মোহাম্মদ ও চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়েত কবিরকে। এ দুজনকে সাথে নিয়ে ভল্টের 12,000 ভরি স্বর্ণ লুট করার অভিযোগ তাদের বিরুদ্ধে। 2009 থেকে 18 সাল পর্যন্ত সমবায় ব্যাংকে বেশিরভাগ নিয়োগ দেয়া হয় মহিউদ্দিনের গ্রামের বাড়ির লোকজনকে। 2020 সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় 4 মাসে 150 কোটি টাকা দামের বিপুল স্বর্ণ গায়েব হয়ে যায় ব্যাংকের ভল্ট থেকে। পরের বছর স্বর্ণ চুরির স্বপ্রণোদিত মামলা করে দুদক। 1 নম্বর আসামি সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। আসামি আরও 8 জন, তবে চার্জশিট থেকে বাদ দেয়া হয় প্রধান আসামিকে। আমাকে পাত্তাই দেয় না, আর সব তো তার এখানে জিএম যে ছিল সে তাকে তদবির করি, একজন অধিদপ্তরের একজন এর অতিরিক্ত নিবন্ধককে সে এখানে চুক্তিভিত্তিক আনছে, সব তার লোক। আর কথার কথাই আমাদেরকে আগামী মিটিংয়ে চেক করবে। ভল্ট থেকে স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় ধামাচাপা দিতে সব চেষ্টাই করেন মহি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালতে মামলা করে স্থগিত করান। সমবায় অধিদপ্তর থেকে একটা কমিটি করা হয়েছিল, এবারে ওনার তদন্ত আসছিল, পরবর্তী তদন্ত হয় নাই। তখন আমরা পরবর্তীতে জানতে পারছি যে এটা কোর্টে মামলা করে তদন্ত না হওয়ার জন্য একটা স্ট্যাটাস কো বা একটা রায় নিয়ে আসছে। বর্তমানে সমবায় ব্যাংকের ভল্টে বন্ধক 8,348 ভরি স্বর্ণ, বিপরীতে ঋণ দেয়া আছে 30 কোটি 12 লাখ টাকা। স্বর্ণ চুরির ঘটনায় অনেক গ্রাহক ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ তুলে নিচ্ছেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক দখলের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ 2 কর্মকর্তা, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। তাদের নির্দেশে এস আলমকে সহযোগিতা করেন ডিজিএফআই এর তৎকালীন শীর্ষ 2 কর্মকর্তা। একথা জানান ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সে সময়ে নিয়োগ পাওয়া 2 পরিচালক। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক দখল করেন 2017 সালের 5 জানুয়ারি। তবে এই প্রক্রিয়া শুরু হয় 2016 সাল থেকেই। অনুসন্ধানে উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ব্যাংক দখলের যাবতীয় নির্দেশনা। 2016 সালের মে মাসে ইসলামী ব্যাংকের পরিচালক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। তিনি জানান, নিয়োগের জন্য ডিজিএফআই এর এক কর্মকর্তা তার জীবন বৃত্তান্ত নেন। এরপর তাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে তার করণীয় জানান তৎকালীন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আকবর আমার সঙ্গে যেহেতু খারাপ ব্যাপার করেনি, আমাকে বলল যে পারভেজ ভাই দেখেন, আমি ডিজিএফআই ছেড়ে চলে আসছি, কিন্তু সব ঝামেলাগুলো আমার মাথার উপরে। এখন উপর থেকে আমাকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করানো। অধ্যাপক আহসানুলের কিছুদিন পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মতিন।
তার নিয়োগ এসালমের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি হিসেবে। তার নিয়োগ তদারকি করেন শেখ হাসিনার তৎকালীন সামরিক সচিব প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। আব্দুল মতিন জানান, ব্যাংকের বিভিন্ন বিষয়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তার। পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেখানে ডিজিএফআই ইনভলভ হয়। তার আগে কিন্তু কোনো হয় না। এটা হচ্ছে পিএম এর অফিস থেকে জয়নুল আবেদিন, সে সম্ভবত এসালমের আত্মীয় একই এলাকার, মানে কাছাকাছি তো তার মাধ্যমে আমার কাছে অ্যাপ্রোচ করে। ধীরে ধীরে ইসলামী ব্যাংকের বোর্ডে সরকার ও এসালমের প্রতিনিধি আরও বাড়ে। এরপর আসে 4 জানুয়ারি, যে রাতে ব্যাংকটির এমডি সহ বোর্ডের একাধিক সদস্যকে পদত্যাগে বাধ্য করেন ডিজিএফআই কর্মকর্তারা। পরদিন হোটেল রেডিসনে বসে বোর্ড সভা। সেখানে উপস্থিত ছিলেন ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের 8 থেকে 10 কর্মকর্তা। যে কাগজে সই করে আমি রিজাইন করেছি, এটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা ইসলামী ব্যাংক, এটা একটা ফেক কাগজ ছিল। হুকুম পালন করা ডিজিএফআই কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতেই ইসলামী ব্যাংকের তৎকালীন 3 পরিচালকের সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা জানান, ব্যাংক দখলে অগ্রণী ভূমিকা রাখেন ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM আমিনুল হক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা। বলেন, জড়িতদের অনেকেই চিহ্নিত হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। সন্ত্রাসী ও জঙ্গিরা ছাড় পাবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে সভায় উপদেষ্টারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে পরে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেন, গুজব ছড়িয়ে সাভারের গার্মেন্টসে সংঘর্ষ ঘটানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে উস্কানি দেওয়া হয়। যেসব মালিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এবারও জাঁকজমকপূর্ণ পূজা হবে। চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তি চুক্তি হওয়ার পর একটি গ্রুপ অস্ত্র জমা দেয়নি, তারাই পরিস্থিতি ঘোলাটে করছে। ইউপিডিএফ জেএসের তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, যৌথ অভিযানে যে হত্যার ঘটনা ঘটছে সেটা বিচার বহির্ভূত হত্যা নয়, সংঘর্ষ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অবরোধের ফলে ঢাকা রিচা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আটকা পড়ে শত শত যানবাহন। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। আমরা সিদ্ধান্ত পাইতেছি না, আমাদের কোম্পানি মালিক বলছে 30 টাকা নাম করে দিব, এবং আমরা কোনো জানাইতেছে না কিছু। এভাবে আমরা কয়দিন থাকবো, আমাদের রাস্তা ক্লিয়ার করে থেকে আমরা চলে যাই। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। তারা 3 জনই ঢাকা মহানগরের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 166 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 1144 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 253 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 188 জন। তবে ঢাকার বাইরে শুধু চট্টগ্রাম বিভাগেই 144 জন নতুন করে আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত সিলেট বিভাগে 12 জন। ডেঙ্গু আক্রান্তদের 65.1% পুরুষ এবং 34.9% নারী। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে $240.50 লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় 80% বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা সাংবাদিকদের এই তথ্য জানান। রেমিটেন্সের এই পরিমাণ চলতি অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টে দেশে এসেছিল $222 কোটি 13 লাখ। সেই হিসেবে সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে $18 কোটি। শুধু 30 সেপ্টেম্বর একদিনে রেমিটেন্স এসেছে প্রায় $10 কোটি, আর গত বছর সেপ্টেম্বরে এসেছিল $133 কোটি 40 লাখ। চলতি অর্থ বছরে প্রথম 3 মাসে রেমিটেন্স এসেছে $654 কোটি 30 লাখ, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 33% বেশি। চলতি অর্থ বছরের শুরুতেই ধস নেমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিতে। জুলাই আগস্ট পর্যন্ত উন্নয়ন সহযোগীদের প্রকল্প তহবিল ও বাজেট সহায়তার প্রতিশ্রুতি হিসেবে এসেছে মাত্র $2.01 কোটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে প্রায় 98% প্রতিশ্রুতি কম এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল $114 কোটি। ইআরডি জানায়, বিদেশি ঋণের পাইপলাইনে থাকা প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনার সিদ্ধান্তের কারণে অর্থ বছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই আগস্টে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতিতে বড় ধরনের ধস দেখা দিয়েছে। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে এক পরিবারের 6 জন নিহতের ঘটনাকে পরিকল্পিত দাবি করছেন স্বজনরা। বলেছেন, নিহত স্বামী স্ত্রীর মাঝে কলহ ছিল না, তবে একে আত্মহত্যা বলে ধারণা করছেন প্রতিবেশীরা। থানা পুলিশ এখনই কিছু বলতে নারাজ। তদন্তে সব দিকে বিবেচনায় নেওয়া হচ্ছে। ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শিমেরখাল আশ্রয়ণ প্রকল্পে স্ত্রী ও 4 সন্তান নিয়ে থাকতেন মোহাম্মদ এমারুল। সোমবার রাতে তাদের ঘরে ধোঁয়া দেখে এগিয়ে আসেন প্রতিবেশীরা। আগুন বাড়লে প্রতিবেশীদের পাশাপাশি এলাকার মানুষও জড়ো হন। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে আগুন নেভানো হয়, তবে ততক্ষণে পরিবারের 6 সদস্যই মারা যান। স্থানীয়দের অনেকে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছেন। মানুষের সাথে ভালো হয়ে চলছে, খাইছে, কিন্তু ঝগড়াঝাগড়ি নেই, ভালোই চলছে, খাইছে। অনেক কি হয়েছে না হয়েছে আমরা পানি আনি খুঁজে তাড়াতাড়ি করো, নদী থেকে পানি আনো, এই থেকে পানি আনিয়া সবাই মিলিয়া একত্রভাবে আগুনটারে থামাইলাম। তবে স্বজনদের দাবি ভিন্ন। এমারুলের শ্বশুর জানান, পারিবারিক কলহ ছিল না এই সংসারে। আগুনের ঘটনা পরিকল্পিত হতে পারে। এমন কোনো দ্বন্দ্ব খাইছি না তো, সুখে সংসার সব চলতেছে। যদি কোনো ব্যতিক্রম দেখতাম আমরা দাওয়াত খেতে আইনি। হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে নেমে পুলিশ 2 বিষয়ই বিবেচনায় নিচ্ছে। থানার পাশাপাশি তদন্ত করছে পিবিআইও। ঘটনাস্থল পরিদর্শন করলাম, তারপরে ওই যে লাশগুলা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। লাশগুলো তো শনাক্ত আছে এবং লাশগুলো উল্টোপাট করে দেখলাম সম্পূর্ণ একবার পুড়ে গেছে, মাথার কুলেগুলো একটু আছে। আর পরবর্তীতে কীভাবে ঘটনা ঘটছে একটু সময় লাগবে, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করব। এটা শর্ট সার্কিট হতে পারে, অথবা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে, বা এটা আসলে তদন্ত ছাড়া পট করে বলা মুশকিল। এমারুল ধর্মপাশা উপজেলার বাসিন্দা। ভূমিহীন হওয়ায় প্রায় 4 বছর আগে জয়শ্রী ইউনিয়নের শিমেরখাল আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পলিথিন নিষিদ্ধ করে পাট, কাপড়, কাগজের ব্যাগের প্রচলন করা অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ। এটি সফল হলে দেশে পাটের উৎপাদন বাড়বে, লাভবান হবে কৃষকরা। সোনালী আঁশের দেশ হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশ। সকালে গুলশানে একটি শপিং মল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বস্ত্র পাট উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রাজধানীর সুপারশপ ও শপিং মলে নিষিদ্ধ হলো পলিথিনের ব্যাগ। তাই মঙ্গলবার সকাল থেকে পাট ও কাগজের তৈরি ব্যাগে বাজার করছেন ক্রেতারা। 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে এই ব্যাগ। পলিথিনের ব্যাগ বিক্রি ও নিষিদ্ধ হওয়ায় অনেকেই সাথে এনেছেন পাটের ব্যাগ। ক্রেতারা বলছেন, পলিথিনের বিকল্প ব্যাগের উৎপাদন ও মজুত আরও বাড়াতে হবে, সেই সাথে দামও সাশ্রয়ী করার দাবি তাদের। এটা 10 টাকা হলেও এনাফ, কারণ আপনাকে তো শুধু ইউনিমার্টে কারা আসছে তাদেরকে চিন্তা করলে হবে না, সবার কথাই চিন্তা করতে হবে। সবার পক্ষে 10 টাকা দিয়ে কেনারও হয়তো সামর্থ্য থাকবে না। আজকে সাহস করে এনেছি যে যদি না থাকে, এবং আগামী যে 2টা কাঁচা বাজারে যাব সেটার জন্য আমি এক্সট্রা 2টা ব্যাগ নিয়ে নিয়েছি। সুতরাং আমার মনে হয় এটা ভেরি কস্ট এফেক্ট।
মাছ, মাংস ও সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট থেকে বাঁচতে এই উদ্যোগ। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আবারও কঠোর সরকার। বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা বলছেন, এই উদ্যোগের ফলে পাটের উৎপাদন বাড়বে, লাভবান হবেন প্রান্তিক কৃষকরা। পাটের সোনালী যুগে ফিরলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা তার। কত বড় অর্থকরী ফসল, এটাও তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বে। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি, যুগান্তকারী উদ্যোগ। উপদেষ্টা আরও জানান, 2010 সালের পলিথিন নিষিদ্ধ আইনটি 1 নভেম্বর থেকে সব পর্যায়ে কার্যকর করা হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজটের পর সড়কের অন্যতম সমস্যা যানবাহনের হর্নের তীব্র আওয়াজ। ঢাকা শহর হর্ন মুক্ত করতে কার্যক্রমের ঘোষণা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অক্টোবর নভেম্বরে রাজধানীর প্রধান প্রধান সড়কে এবং ডিসেম্বর জানুয়ারি থেকে ঢাকা জুড়েই চলবে এই আয়োজন। প্রতিদিনই হর্নের আইন ভাঙার মহোৎসব চলে ঢাকা শহরে। আইন মানতে নয়, ভাঙতেই যেন তারা অভ্যস্ত। হর্নের অতিরিক্ত ব্যবহার পরিণত হয়েছে শব্দত্রাসে। তাই তো ঢাকা সড়ককে হর্নমুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো আজ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত 3 কিলোমিটার এলাকাকে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়, যেখানে হর্ন বাজালে গুনতে হবে সর্বোচ্চ 500 টাকা জরিমানা। সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরে আয়োজন করা হয় সচেতনতামূলক র্যালি। তুলে ধরা হয় শব্দ দূষণের ক্ষতিকারক দিক। পরে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাস রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণেরও পরামর্শ তার। আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না, এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব। এমন সিদ্ধান্তে খুশি এলাকায় বসবাসকারী ও সড়ক ব্যবহারকারীরা। তারাও চান আইনের সঠিক প্রয়োগ। আমরা যারা এই ড্রাইভিং করি সবাই সঠিক নিয়মটা পালন করি না। একটি মহাসড়ক, অথচ লেন মানার যে নীতি রয়েছে তার তোয়াক্কা করছেন না কোনো চালকই। তারা বলছেন, যদি এই লেন মানতে বাধ্য করা না যায় তাহলে হর্ন দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। পরিবহন নেতারা বলছেন, চালকদের নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে, করা হচ্ছে মনিটরিং। যারা রাস্তায় থাকবে, পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, তাদের সাথে সমন্বয় করে আমাদের ভলেন্টিয়ার দিয়েছি, এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতাল, সচিবালয় ও দেশের বিভিন্ন বিমানবন্দর এলাকার সড়ককে নীরব এলাকা ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ।